এই রেইনকোট গল্পটি আমি কয়েকবার পড়েছি। এ কারণে পড়েছি যে এই রেইনকোটটির গল্প আমার জীবনের হাজারো স্মৃতির সাথে জড়িত। এমনই অনেক ঘটনা আমাদের জীবনে মহান মুক্তিযুদ্ধে ঘটে গেছে। আমি তখন 15 বছর বয়সের একজন যুবক। আমি ভারতে চলে যাই। আমরা 6 ভাই। আমি সবার আদরের এবং ছোট। কাউকে না বলে, মা বাবাকে না বলে, বন্ধুদের সাথে পালিয়ে ভারতে যে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেই, আমি মুক্তিযোদ্ধা হই। এই মুক্তিযুদ্ধে যাবার পথে কত কষ্ট, কতদিন অনাহারে ছিলাম, কত লাঞ্ছনা, কত নিপীড়ন, কত নির্যাতন, রাজাকার আলবদর পাক বাহিনীর নির্যাতন, গোলাগুলি, কত কিছু নিজের চোখে দেখেছি। সে কারণেই এই রেইনকোট গল্পটি আমার মনে হয় যে আমার নিজেরই গল্প। চলো তাহলে বন্ধুরা, রেইনকোট সম্পর্কে তোমাদেরকে কিছু বলি। যদি তোমাদের ভালো লাগে, যদি কারো কাজে আসে, তাহলে আমার এই প্রচেষ্টা সফল হবে বলে মনে করি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং গঠনমূলক মন্তব্য করবে, যাতে আমি এই শেষ বয়সে আরও ভালো কিছু বই পাঠ করে তোমাদেরকে দিয়ে যেতে পারি। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, হয়তো তোমাদের মনে হতে পারে এটি যেহেতু কোনো প্রেম, ভালোবাসা বা পারিবারিক ঘটনাটি নিয়ে লেখা নয়, সেহেতু গল্পটি শুনতে কেউ আগ্রহ প্রকাশ করবে না। কিন্তু ঘটনাটি যদি একবার মন দিয়ে শোনো বা রেইনকোট গল্পটি একবার নিজে পাঠ করো, ক্রমাগতভাবে আরও পড়বার আগ্রহ বেড়ে যাবে। তোমাদের মনে হবে আমরা কেন সেই 71 সালে মুক্তিযোদ্ধা ছিলাম না, বা মুক্তিযোদ্ধাদের কেন সাহায্য সহযোগিতা করতে পারলাম না। যিনি এই গল্পটি লিখেছেন তিনি নিজে একজন পরোক্ষ মুক্তিযোদ্ধাই উল্লেখ করতে চাই, কারণ যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারাও মুক্তিযোদ্ধা। অন্যদিকে যারা ওই সকল মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, যেমন রান্না করে খাইয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে নদী পার করেছে, আবার কেউ কেউ গোপনে পাক বাহিনীর তথ্য, যাতায়াত ও গতিবিধির গোপন সংবাদ এনে দিয়েছেন, তারাও আমার দৃষ্টিতে প্রত্যেকেই এক একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান পাবার দাবিদার। লেখকের গল্পে ব্যবহৃত ভাষা ও বর্ণনা একটু অনেকের নিকটই বিদঘুটে মনে হতে পারে। কোনো কোনো স্থানে লেখক একান্ত নিজের ভাষা বা প্রচলিত আঞ্চলিক ভাষার সাহায্যে বর্ণনা করেছেন। গল্পের প্রধান চরিত্রে দেখা যায় নুরুল হুদা নামের এক যুবক, যিনি অত্যন্ত ভীতু প্রকৃতির মানুষ হওয়া সত্ত্বেও পরিস্থিতি তাকে বাধ্য করেছে দেশমাতৃকার টানে মুক্তিযোদ্ধা সাজবার লক্ষ্যে সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে। গল্পটি লেখা হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আজকের রাজধানী ঢাকার জনজীবনে নেমে আসা দুর্যোগের থমথমে মহা আতঙ্কের প্রেক্ষাপটে। ইতিমধ্যে ঢাকা শহরে গেরিলা অর্থাৎ মুক্তিবাহিনী পাক বাহিনীর ক্যাম্পগুলোতে গোপনে ছোটখাটো আক্রমণ চালাতে শুরু করেছে। ছোটখাটো এই কারণে বললাম যে বড় ধরনের হামলা করতে যে ধরনের অস্ত্র সরঞ্জামের প্রয়োজন হয় তা মুক্তিযোদ্ধাদের ছিল না। যেমন বন্ধুরা, আমি ভারতে প্রশিক্ষণ নেয় একজন মুক্তিযোদ্ধা, কিন্তু অস্ত্র ছিল মাত্র কাঠের তৈরি একটি রাশিয়ান 303 রাইফেল, যা পাক বাহিনীর কামান, স্ট্যান্ডার, মেশিন গানের নিকট অত্যন্ত ক্ষুদ্র ও খেলনা সম অস্ত্র মাত্র। ঠিক সেই মুহূর্তেই বর্ষামুখর একটি দিনের গল্প, যে গল্পটির নায়ক নুরুল হুদাকে উল্লেখ করা হয়েছে। নুরুল হুদা এই বৃষ্টিতে আরাম করেই শুয়েছিল। এই তো তার ঘুমানো বা অবসর কাটানোর একটি আনন্দঘন মুহূর্ত। আজ 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তাই আর বন্দুক কামানের ঠাস ঠুস ফুটফাট শব্দ শোনা যাবে না। বন্দুক বারুদের বিশ্রাম দরকার। হঠাৎ খটখট করা নাড়ার শব্দে নুরুল হুদার স্বপ্ন আরাম এসে ঘুরে বালি পড়ল। ইলিয়াস স্যার এখানে লিখেছেন, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, অর্থাৎ মানুষ কত কিছুই প্রত্যাশা করে, কিন্তু সে প্রত্যাশা পূরণের বিষয়টি একমাত্র বিধাতার হাতেই ন্যস্ত। নুরুল হুদা ভাবলো এই বুঝি পাক বাহিনী হামলা করেছে, এবং নুরুল হুদা যেহেতু ভীতু প্রকৃতির মানুষ, তাই সে ভয়ে পবিত্র সূরা কেরাত পাঠ করতে শুরু করে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে দোয়াটি আমরা সাধারণত বিপদগ্রস্ত হয়ে পাঠ করে থাকি। এছাড়াও নুরুল হুদা বলছে যে এই কয়েকদিনে অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু থেকে অদ্যাবধি সে কত ছুরাই না সে মুখস্থ করেছে। বন্ধুরা, আমরাও যখন গোপালগঞ্জ ভাটিয়াপাড়া মিলিটারি ক্যাম্পের পাশ দিয়ে ভারত যাচ্ছিলাম, সে সময় আমরাও যে যা জানতাম সে দোয়াই পাঠ করতাম এবং আল্লাহকে স্মরণ করতাম। আমি আমার 71-এর মুক্তিযুদ্ধের নিজস্ব অভিজ্ঞতার কথা বললাম। আতঙ্কগ্রস্ত, ভীত, সন্ত্রস্ত নুরুল হুদা
দরজা খুলে দেয় আর দোয়া পাঠ করতে থাকে। কিন্তু না, কোনো মিলিটারি নয়, এসেছে কলেজের প্রিন্সিপাল স্যারের পিয়ন বলল, স্যার নে আপকো সালাম দিয়া তলব কিয়া, আভি আপকো জানা হোগা। খোঁচা খোঁচা দাড়ি সম্পন্ন লোকটি ভাঙা ভাঙা উর্দুতে বলছে, মিসক্রিয়ান লোক इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ दिया। অর্থাৎ দুষ্কৃতিকারীরা ইলেকট্রিক ট্রান্সফরমার ভেঙে দিয়েছে এবং যাবার সময় অধ্যক্ষ সাহেবের বাসায় গ্রেনেড হামলা করে দরজা ভেঙে দিয়েছে। বন্ধুরা, এখানে একটি বিষয়ে প্রজন্মের ছেলে মেয়েদের জানা একান্ত অপরিহার্য যে এই মিসক্রিয়েন্ট অর্থাৎ দুষ্কৃতিকারী কারা। যখন মুক্তিযুদ্ধ চলছে তখন পাক বাহিনী এবং পাকিস্তান সরকার বিশ্বের নিকট মুক্তিযুদ্ধ চলছে এই কথাটিকেই স্বীকার করেনি। ওরা বিশ্বে প্রচার করেছে যে কতিপয় দুষ্কৃতিকারী পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করার লক্ষ্যে ভারতের উস্কানি ও গোলা বারুদের সাহায্যে অশান্তি সৃষ্টি করছে। অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকেই এখানে মিসক্রিয়েন্ট বা দুষ্কৃতী বলা হয়েছে। এবং সে সময়ে পাকিস্তান রেডিওতেও দুষ্কৃতিকারী বলেই সংবাদে প্রচার করা হতো। তাই পিয়ন এসে সংবাদ জানিয়ে গেল যে তাকে এখনই কলেজে যেতে হবে। এখানে বন্ধুরা তোমরা সহজেই বুঝে নিয়েছো যে কলেজের প্রিন্সিপালের বাসায় মুক্তিবাহিনী গ্রেনেড হামলা করেছে, কলেজের গেট ভেঙে দিয়েছে এবং তারই পাশে পাক বাহিনীর ক্যাম্পও রয়েছে। কলেজের প্রিন্সিপাল মূলত আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, বরং তিনি এক বাহিনীকে বিভিন্ন পরামর্শ তথ্য দিয়ে সহযোগিতা করেছে, যাকে আমরা রাজাকার আল বদর আল শামস বলে থাকি। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার তুলে দাও, কারণ এটা বাঙালি জাতীয়তাবাদের প্রতীক এবং উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রধান বাধা ছিল 1952 সালের ভাষা আন্দোলন। দ্বিতীয়ত, এই ভাষা আন্দোলনে বাঙালিরা জয়ী হবার কারণেই আজ তাদের মনোবল দ্বিগুণ হয়ে গিয়েছে। সে সূত্র ধরেই তারা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার কাজেও সফল কাম হতে পারে। সে কারণেই প্রিন্সিপালের উপদেশ অনুযায়ী দেশের সকল শহীদ মিনারগুলো পাক বাহিনী ভেঙে দিতে শুরু করে। নুরুল হুদাকে বাইরে যেতে হবে, অথচ প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। তাই নুরুল হুদার স্ত্রী তার ভাই বীর মুক্তিযোদ্ধা মিন্টুর একটি রেইনকোট নুরুল হুদাকে দেয়। এই নুরুল হুদা মুক্তিযোদ্ধা ছিল না, বরং এই যুদ্ধকালীন সময়ের ভিতরে ইতিমধ্যে নুরুল হুদা 4 বার বাড়ি বদল করেছে, কারণ সে ছিল অত্যন্ত ভীতু প্রকৃতির মানুষ। সুতরাং তারই শ্যালক মুক্তিযোদ্ধা একথা যদি পাক বাহিনী, রাজাকার বা অন্যান্য লোকজন জেনে যায় তাহলে তার অবস্থা কী ঘটবে সে ভয় ও আতঙ্কের কারণেই নুরুল হুদা বারবার বাড়ি বদল করে এক এলাকা থেকে আর এক এলাকায় গিয়ে বসত করেছে। নুরুল হুদার শ্যালক তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্ডার ক্রস করে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে দেশের ভিতরে প্রবেশ করে পাক বাহিনীর শিবিরে আঘাত করে, আর অন্যদিকে পাক মিলিটারি প্রতিদিন শহর, বন্দর, গ্রাম, হাট, বাজার, মহল্লায় আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, নিরীহ নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করছে, যুবতী মেয়েদের নিয়ে ইজ্জত লুণ্ঠন করছে। এসব বিষয় নিয়ে নুরুল হুদা কোথাও কারোর সাথে টু শব্দটি করে না বা কারো আলোচনায় যোগ দেয় না। তাই নুরুল হুদার মনে শঙ্কা, এই ভেবে যে আমি তো কোনো কিছুর সাথে জড়িত নয়, তাহলে কেন আমাকে ডাকা হচ্ছে। এসব নানাবিধ কথাগুলো মনে করেই চিন্তায় বিভোর নুরুল হুদা রেইনকোটটি পরিধান করে রওনা দেয়। বাসে ওঠার পরে নুরুল হুদা এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয়। তার গায়ে রেইনকোট দেখে বাসের অন্যান্য যাত্রীগণ তাঁর দিকে আর চোখে তাকাতে শুরু করে। কেউ বা ভীত সন্ত্রস্ত হয়ে কেমন যেন এক অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে। বাসের মানুষগুলো ভাবছে এ বুঝি কোনো মুক্তিযোদ্ধা। ভয়ে অনেকেই বাস থেকে নেমে যায়। নুরুল হুদা মনে করছে এরা বুঝি কোনো চোর বা পকেট মার হতে পারে, তাই আমার গায়ে রেইনকোট দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। নুরুল হুদার মনে এক নতুন সাহসিক অনুভূতি জাঁকতে শুরু করে। অর্থাৎ নুরুল হুদা বুঝতে পারে যে তার রেইনকোট অনেক শক্তিশালী, রহস্যময় ক্ষমতার অধিকারী। ভীতু নুরুল হুদা নিজেকে মুক্তিযোদ্ধার রেইনকোটের ক্ষমতার বলে এবং মনের দিক থেকেও বীরত্বের এক মহান উপলব্ধি তাকে সাহসী পুরুষে পরিণত করতে থাকে। মাঝপথে হঠাৎ একদল পাক বাহিনী বাসটিকে থামিয়ে চেক করার লক্ষ্যে একজন সেনাবাহিনী বাসে ওঠে এবং নুরুল হুদাকে দেখে ওই মিলিটারিও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং অনেকটা ভয়ে বাস থেকে মিলিটারি নেমে যায়। অর্থাৎ সে আগের ভীত নুরুল হুদার চাহনি, মনোবল ও সাহসের বহিঃপ্রকাশ এমনই ছিল যে মিলিটারি ভেবেছে যে সে কোনো মুক্তিযোদ্ধা।
হবে। তাই মিলিটারি বিলম্ব না করে দ্রুত বাস থেকে নেমে যায়। এখানে বন্ধুরা আমরা অতি সহজেই এই গল্পের সফল নামকরণ রেইনকোটের সারমর্ম বুঝতে পারি যে নুরুল হুদা বাসার দরজা নক করাতে ভীত সন্ত্রস্ত হয়ে সুরাকারা করতে থাকে এবং থরালে কাঁপতে থাকে। সে নুরুল হুদা শ্যালক মুক্তিযোদ্ধার রেইনকোট পরিধান করাতে নিজের ভিতরে ঘুমন্ত এক সাহসী বীর মুক্তিযোদ্ধা তাকে জাগিয়ে তোলে এবং মন মানসিকতার এক অদ্ভুত পরিবর্তন এনে দেয়। আর সে পরিবর্তনের কারণেই একজন মিলিটারি তার চাহনি দেখেই ভয়ে বাস থেকে নেমে পড়ে। সে কারণেই এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রেইনকোট, যে রেইনকোট একজন ভীতু মানুষকে মনে প্রাণে গর্বিত মুক্তিযোদ্ধা হিসেবে ভাবতে শিখায়। নুরুল হুদা কলেজে যাবার পরে দেখে যে একজন মিলিটারি তার জন্য অপেক্ষা করছে, তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং এক পর্যায়ে নুরুল হুদাকে চোখ বেঁধে ধরে নিয়ে একটি অন্ধকার ঘরে বেঁধে রাখা হয় এবং পরপর অনেকগুলো প্রশ্ন করা হয়। কলেজে লোহার আলমারি আনা হয়। সে আলমারি বহন করে এনেছিল যে কুলিরা, তারা ধরা পড়েছে এবং ওরা নাকি দুষ্কৃতিকারী অর্থাৎ মুক্তিযোদ্ধা, এবং মিলিটারি নাকি দেখেছে যে ওরা নুরুল হুদার সাথে ওই মুহূর্তে কথা বলেছে। নুরুল হুদার দায়িত্ব হচ্ছে যে কলেজে কোনো কেনাকাটা হলে সেগুলো চেক আপ করে দেখা, কলেজের ভালো মন্দ দেখাশোনা করা। তো ওই দিন কলেজের জন্য একটি আলমারি ক্রয় করা হয়। সেই আলমারিটি নিয়ে এসেছিল কয়েকজন কুলি। তো সেই আলমিরা নুরুল হুদা নিজে চেক করেছে, কয়টা দরজা, আলমিরার রং ঠিক আছে কিনা, তালা চাবি ঠিক আছে কিনা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে তাদের সাথে কথা বলেছে নুরুল হুদা। এর বেশি সে কিছু জানে না। পাক বাহিনী বলে যে মিসক্রিয়েন্টরা ধরা পড়েছে এবং তারা নুরুল হুদার নাম উল্লেখ করেছে। ওই সকল দুষ্কৃতীদের সাথে নুরুল হুদার যোগাযোগ নাকি নিয়মিত। বন্ধুরা, এখানেই বিবর্তন, এখানেই রেইনকোট নুরুল হুদাকে যে বদলে দিয়েছিল তার বহিঃপ্রকাশ। মিলিটারির মুখে এ তথ্য শুনে ভীতু নুরুল হুদা শুনবার সাথে সাথে প্রচন্ডভাবে ভয় পাবার কথা ছিল, যে বলেন কি, আমি তো তাদের চিনি না, আমি তাদের সাথে কথা বলিনি, আমি কিছু জানি না ইত্যাদি ইত্যাদি। কিন্তু তা হয়নি বন্ধুরা। নুরুল হুদার অ্যাটিটিউড সম্পূর্ণ অন্য রূপে প্রকাশ পেল। নুরুল হুদা বদলে গেছে। নুরুল হুদা মনে প্রাণে ঘুমে জাগরণে শয়নে একজন ভীতু পুরুষ হলেও এই মুহূর্তে ঠিক সেনাবাহিনীর সম্মুখে, সেনাবাহিনীর মুখে নুরুল হুদার নাম নেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধারা তার নাম নিয়েছে, তাই তার ভিতরে কম্পন শুরু হয়েছে। সে মনে প্রাণে মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছে। অত্যন্ত আনন্দিত উল্লসিত হয়ে নুরুল হুদা বলল, আমার নাম বলেছে, আমার নাম। অর্থাৎ বন্ধুরা, গল্পের শুরুতে যে ভীতু নুরুল হুদার কথা আমরা জানি, যে নাকি মুক্তিযুদ্ধ, পাক বাহিনী জ্বালাও পোড়াও হত্যা ইত্যাদি থেকে শত সাত দূরে নীরবে থেকেছে, সে নুরুল হুদা যখন মিলিটারির মুখে শুনল যে ওই সকল ধরা পড়া দুষ্কৃতিকারীরা অর্থাৎ মুক্তিযোদ্ধারা তার নাম বলেছে, তার সাথে নিয়মিত কথাবার্তা বা যোগাযোগের কথা উল্লেখ করেছে, এমন তথ্য দিয়েছে মুক্তিযোদ্ধারা, শুনে ভীতু পুরুষ নুরুল হুদা যেন সত্যিকারেই গর্বিত বীর সাহসী মুক্তিযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হলো এবং পাক বাহিনী নুরুল হুদার উপর অমানসিক নির্যাতন চালালো সঠিক তথ্য আদায়ের জন্য। কিন্তু দেখো নুরুল হুদা, আমরা হলে হয়তো নিজের জীবন বাঁচানোর তাগিদে কান্নাকাটি করতাম, ক্ষমা চাইতাম বা অস্বীকার করতাম যে আমি কিছুই জানি না এবং আমার সাথে কারোর সাথে কথাও হয়নি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নুরুল হুদার ক্ষেত্রে ঘটল সম্পূর্ণ উল্টো একটি ঘটনা। নুরুল হুদা অত্যন্ত গর্ববোধ করেই জানালো সে সব জানে এবং ওদের আস্তানাও চেনে এবং তার সাথে নিয়মিত যোগাযোগও রয়েছে। এরপরে নুরুল হুদার উপর চলল অনেক নির্যাতন, এমনকি চাবুক মারা হতো নিয়মিত। কিন্তু নুরুল হুদা ওই চাবুকের আঘাতে চেয়ে নিজেকে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ আছে বা মুক্তিযোদ্ধাদের মতোই সেও একজন, এই গৌরবী তার সকল অত্যাচার ও চাবুকের আঘাত অতি তুচ্ছ বলে মনে হলো। বন্ধুরা, আমি একটু ইমোশনাল, তাই পাঠ করতে যে আমার চোখে পানি এসে গেছে। এই ছিল মহান মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের রকমারি ঘটনা, রকমারি কষ্ট, দুঃখ এবং সাফল্যের গল্প। এখানেই আমার সারাংশ শেষ। তোমাদের ভালো লাগলে অতএব বন্ধুরা, তোমরা অতি সহজেই বুঝে নিয়েছো যে রেইনকোট নামকরণের সার্থকতা কোথায়।